আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শীত শুরু হওয়ার আগেই ঘরের কিছু কাজ সেরে নিব। এমনিতেও আমি প্রতি বছর শীত আসার আগে ঘরের ভারী কাজগুলো করে রাখি, কারণ শীতের মধ্যে আসলে ভারী কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তাই শীতের আগে করে রাখলেই ভালো হয়। আবার ঠান্ডাজনিত যাদের সমস্যা আছে, আপনারাও চাইলে কিন্তু শীত আসার আগে ঘরের ভারী কাজগুলো সেরে রাখতে পারেন। আজকে যেহেতু প্ল্যান আছে যে সংসারের অতিরিক্ত আরও কিছু কাজ করব, তো তার জন্য আমি সকাল সকাল নাস্তাটা সেরে নিয়েছি। আমার হাজব্যান্ডও নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে। এখন দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি। দুপুরের রান্নাটা একটু আগেভাগেই সেরে নিচ্ছি, যেহেতু একা হাতে সব কাজ করতে হবে, তার জন্য রান্নাটা আগেভাগেই সেরে নিচ্ছি। এখানে করলা কেটে নিয়েছি, করলাতে সামান্য একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এর ফলে করলার যে তিতা ভাবটা সেটা একবারই চলে যাবে। পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন এই চুলাতে আমি করলা ভাজিটা করে নিব। আর আজকে একটু সিম্পলভাবে রান্নার চেষ্টা করছি। যেদিন চিন্তা করি সংসারে অতিরিক্ত কাজ করব, সেদিন আমি রান্নাটা একটু একদম সিম্পলভাবে করার চেষ্টা করি। যেমন আজকে করলা ভাজি করব আর সাথে একটু মাছ ভুনা করে নিব। আর এগুলো করা কিন্তু খুবই কম সময় লাগে এই রান্নাগুলা। তো এখানে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজি করার জন্য আমি পেঁয়াজ আর রসুনটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, তারপর করলাগুলো দিয়েছি, তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি করলা ভাজিটা করে নিব। আর করলা ভাজিটা কিন্তু করতে বেশি একটা সময় লাগে না, খুবই কম সময়ে করলা ভাজিটা হয়ে যায়। আর ওই পাশে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখন আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। আর এই তো দেখতেই পাচ্ছেন করলা ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি করলা ভাজিটাকে সার্ভ করে নিব, কারণ কড়াইতে রেখে দিলে করলা ভাজিটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এতে করে কালারটা অনেক সুন্দর হয় এবং এরকম করে করলা ভাজি করলে খেতেও কিন্তু অনেক মজা লাগে। ভাজিটা করে নেওয়ার পর আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নিব। আজকে মাছটা একটু হালকা ভেজে তারপর ভুনা করব। আর এই মাছটা কিন্তু খুবই নরম। এই মাছটার নামও খুব ইন্টারেস্টিং একটা নাম, এটার নাম হচ্ছে সুলতান ইব্রাহিম। মাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটার নামটাও খুব সুন্দর, বাট কেন এই নামটা দেওয়া হয়েছে আমি জানি না, সুলতান ইব্রাহিম। তো যাই হোক, মাছটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো মাছটা ভুনা করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি একটু লবণ দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন আর জিরা বাটা। আর আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমি সবসময় কিন্তু এখন কাঁচামরিচের ঝালটাই বেশি পছন্দ করি, যেহেতু গুঁড়া মরিচটা আমাদের শরীরের জন্য অত একটা ভালো না। কাঁচামরিচের যে ফ্লেভারটা আর ঝালটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারী। তো তার জন্য আমি গুঁড়া মরিচের পরিবর্তে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করে থাকি ঝালের জন্য। আর এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে মাছটা ভুনা করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। এই মাছটা কিন্তু খেতে অনেক মজার আর মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিব। আমি কোন কাজটা কোন দিন করব সেটা কিন্তু আগে থেকেই চিন্তা করে রাখি, তো সেই অনুযায়ী আমি কাজ করে থাকি। শীত আসার আগে আজকে আমি চিন্তা করেছি যে আজকে পুরো বাসাটাই ক্লিন করব। তার জন্যই আমি রান্নাবান্না শেষ করে এখন ক্লিনিংয়ের কাজে চলে এসেছি। বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা বাসার ওয়ালে অনেক কিছু দিয়েই সাজিয়ে থাকি। তো আমিও দেখতে পাচ্ছেন এখানে একটা DIY করেছি। এখানে দেখতে পাচ্ছেন কত ঝুল, মাকড়সার জাল, তারপরে ধুলাবালি পড়ে আছে। এটা কিন্তু আমরা খুব সহজে একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঘরে পড়ে থাকা এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ক্লিন করে নেওয়া যায়। আর আপনারা চাইলে রঙের যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়েও খুব সহজে আপনারা এই সমস্ত জিনিসগুলো খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন।
প্রথমে আমি ব্রাশটা দিয়ে ভালো করে ধুলাবালিগুলো ঝেড়ে নিয়েছি, তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এটাকে ভালো করে মুছে নেব, তাহলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো ধুলাবালি থাকবে না। আর এগুলোকেও আমি একইভাবে পরিষ্কার করে নিব। আগে ব্রাশটা দিয়ে ভালো করে ঝেড়ে নিব, তারপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি মুছে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে থাকা ঘড়ি, তারপরে এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আপনারা একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারেন। বাসার ওয়ালটা খালি থাকলে কিন্তু অত একটা দেখতে ভালো লাগে না, তো তার জন্য আমি এই ডিআইওয়াইগুলো করেছি বাসার ওয়ালটা সাজানোর জন্য। এটা হচ্ছে আমার এন্ট্রান্সের ওয়ালটা আমি এভাবে করে সাজিয়েছি। এগুলো সবগুলোই হচ্ছে আমার ডিআইওয়াই করা। আর এই ডিআইওয়াইগুলো আমি কিভাবে করেছি এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর একটু হলেও আইডিয়া পাবেন আপনারা যে কীভাবে আমি এই জিনিসগুলো বানিয়েছি। তো যাই হোক, ব্রাশ দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব, তাহলে এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার অনেক প্রিয় আপুদেরকেই দেখছি যে শীত আসার আগেই এই বাসার ক্লিনিংয়ের কাজটা করে নিচ্ছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওনাদের কাজ দেখে দেখে আমিও উৎসাহ পাই যে আমারও এই কাজটা করা লাগবে, ওই কাজটা করতে হবে। ওনাদের কাজ দেখে দেখে আমি অনেক উৎসাহিত হই এবং সেই অনুযায়ী আমিও কাজ করে থাকি। তো যাই হোক, শীত আসার আগে আমি ওই কাজগুলো সেরে নিচ্ছি। এখন আমি ওয়ালের এই ঝুলগুলো ছেড়ে নিব। আর ওয়ালের যে ময়লাগুলো থাকে, ওয়ালে কিন্তু প্রচুর ধুলোবালি ময়লা থাকে, তো সেগুলোও কিন্তু একটা ব্রাশের সাহায্যে এভাবে করে আমরা ক্লিন করে নিতে পারি, তাহলে ওয়ালটাও একদম সুন্দর পরিষ্কার থাকে। তো আমি ঝুলগুলো ঝাড়ার সাথে সাথে কিন্তু এই ওয়ালগুলো খুব সুন্দর করে এভাবে করে আমি একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে থাকি। এতে করে ওয়ালটা একদম সুন্দর থাকে, পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে আসলে। আপনারা চাইলে কিন্তু বাসার যেই ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা আপনারা ইউজ করেন, তো সেটা দিয়েও কিন্তু বাসা যখন ঝাড়ু দিয়ে থাকেন তখন কিন্তু এই ওয়ালগুলো সেই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এতে করে বাসার ওয়ালটা একদম চকচকে থাকবে, কোনো ধুলোবালি ময়লা থাকবে না। এভাবে কিন্তু খালি চোখে বোঝা যায় না যে ওয়ালে অনেক ধুলাবালি বা ময়লা আছে, তো সেগুলো কিন্তু আমরা এই ঝাড়ু বা ব্রাশের সাহায্যে আমরা ক্লিন করে নিতে পারি। এই ঝাড়বাতিগুলা ক্লিন করতে কিন্তু খুবই কষ্টকর। এগুলা যেহেতু অনেক উঁচুতে থাকে, আর আমার হাজব্যান্ডও বাসায় নেই, আর হাতের কাছে মইও নেই যে আমি উঠে এটা ক্লিন করব। তো তার জন্য এইভাবে করে এই ব্রাশটার সাহায্যে আমি ঝাড়বাতিটা ক্লিন করে নিচ্ছি, কারণ এই ঝাড়বাতিতে কিন্তু ঝুল, ধুলোবালি, ময়লা আটকে থাকে। তো তার জন্য এটাকে একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে। এভাবে করে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া যায়। এখন আমি অন্য রুমে চলে এসেছি, এই রুমটাকেও আমি ভালো করে ক্লিন করে নিব। এই রুমের ওয়ালটা কিন্তু একদমই সাদা, তো সাদা ওয়ালে কিন্তু ঝুল বা একটু ধুলোবালি পড়লেই বোঝা যায়। তো তার জন্য আমি ঝুলটা আগে ঝেড়ে নিয়েছি, তারপর ওয়ালটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই রুমটা যেহেতু একদম রাস্তার পাশে, তো রাস্তার পাশে রুমগুলো থাকলে কিন্তু আমরা সবাই জানি যে ওইটা খুব সহজেই হচ্ছে ময়লা হয়ে যায়। রুমগুলো ধুলোবালি খুব সহজেই হচ্ছে ঢুকে পড়ে রুমের মধ্যে, যতই আপনি দরজা জানলা লাগিয়ে রাখেন না কেন ধুলোবালি কিন্তু আসবেই। তো তার জন্য কিছুদিন পর পরই আমি এই রুমটা ক্লিন করে থাকি। আর এই রুমের যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো কিন্তু অনেক উঁচুতে, আমি এগুলো খুলতেও পারবো না, আর এটা তো ধোয়া অসম্ভব আমার কাছে, যেহেতু এগুলো অনেক ভারী, ধোয়া আমার পক্ষে পসিবল না, এটা আমার হাজব্যান্ড করে নিবে। আর বাসা ঝুল ঝাড়ু দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ওয়ালের যে কার্নিশগুলো থাকে, এইখানে কিন্তু অনেক ধুলোবালি মাকড়সা জাল পড়ে থাকে। এটা কিন্তু আমরা ছোট্ট এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজে ক্লিন করে নিতে পারি। আমি পুরো বাসার ওয়ালটা ছেড়ে নেওয়ার পর, ঝুলগুলো ছেড়ে নেওয়ার পর কিন্তু এই ওয়ালের এই কার্নিশগুলোও খুব সুন্দর করে এই ব্রাশটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। এখন চলে আসি ফ্যানের দিকে। এই রুমের ফ্যানটা দেখেন ময়লা হয়েছে, তবে বেশি একটা কিন্তু ময়লা হয়নি, যেহেতু এই রুমে আমাদের খুব বেশি একটা আসা হয় না, খুবই কম, তো তার জন্য এই রুমের ফ্যানটাও বেশি একটা ময়লা হয় না। আমি একটা ব্রাশের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে ফ্যানটা ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ফ্যানটা ক্লিন করে নিতে পারেন খুব সহজে। আমি এটাকে আগে ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব, তাহলে এই ফ্যানটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা যখন ঘরটা ঝাড়ু দিবেন তখন কিন্তু আপনাদের ওই ঝাড়ুটা দিয়েই, ঘর ঝাড়ু দেওয়া সেই ঝাড়ুটা দিয়েই ফ্যানটা এভাবে করে ফ্যানের যে ময়লাটা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই ঝেড়ে ফেলে দিতে পারেন, তারপর ঘরটা আপনারা ঝাড়ু দিয়ে নিতে পারেন। তো
এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ফ্যানটা ক্লিন করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ঝাড়বাতিগুলা, এগুলাও কিন্তু অনেক ধুলোবালি পড়ে আছে। এগুলোও আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে করে আগে ধুলোবালিটা সরিয়ে নিচ্ছি, তারপর আমি একটা কাপড় দিয়ে মুছে নিব। আর এগুলা কিন্তু আমার অনেক দিন হয়েছে ক্লিন করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে ক্লিন করে নিই। আজকে যেহেতু সব ক্লিনিংয়ের কাজে নেমেছি, তো সব কিছুই আজকে ক্লিন করে নিব। ঝাড়বাতির উপরের যে ধুলাবালিগুলো ছিল সেগুলো আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এগুলাকে একটু মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কত ধুলোবালি জমে আছে, যেহেতু অনেক দিন হয়েছে আমি এগুলা ক্লিন করি না, তো তার জন্যই অনেকটা ময়লা হয়েছে। এই কাপড়টা দিয়ে ভালো করে আমি এই ঝাড়বাতিটা এখন পরিষ্কার করে নিব। তো এই রুমটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানের ঝাড়বাতি আর হচ্ছে ফ্যানটাও দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এখন চলে আসলাম আমার বেডরুমে, বেডরুম ক্লিন করব। আর দেখতেই পাচ্ছেন ফ্যানের কি অবস্থা। এই ফ্যানটা যেহেতু 24 ঘন্টাই ঘুরতে থাকে, সাথে এসিও চলতে থাকে, এই ফ্যানটা যেহেতু বেশি ইউজ করা হয়, তো তার জন্য এই ফ্যানটা কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত ধুলোবালি ময়লা জমে আছে ফ্যানের মধ্যে। তো আমি ব্রাশটা দিয়ে এই ফ্যানটা ক্লিন করে নিচ্ছি, তারপরে কাপড় দিয়ে মুছে নিব। ফ্যানটা ক্লিন করার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি। ব্রাশটা দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি উপরের যে ময়লাগুলো ফ্যানের সেইগুলো আমি ঝেড়ে নিচ্ছি, তারপরে একটা কাপড় দিয়ে আমি মুছে নিব। তো এইভাবে করে কিন্তু খুব সহজেই ফ্যানটা ক্লিন করে নেওয়া যায়। আর দেখতে পাচ্ছেন ফ্যানটা আমি ক্লিন করে নিয়েছি। ফ্যানটা ক্লিন করে নেওয়ার পর আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পর এখন আমি এই যে দেখেন বেডের উপরে যে কত ধুলোবালি পড়েছে সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পরেই হচ্ছে আপনারা এই জিনিসপত্র আসবাবপত্রগুলো মুছে নেবেন, তাহলে আর ধুলোবালি পড়বে না পরে। আর এগুলো মোছার পর যদি আপনারা ঝাড়ু দেন ঘর, তাহলে কিন্তু আবারও এখানে ধুলোবালি পড়ার সম্ভাবনা থাকবে। তো এগুলো মুছে নেওয়ার পর আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিব। আমি যখন বেডশিট চেঞ্জ করি তখন কিন্তু ফ্যানটাও মুছে নেই। তো আজকে যেহেতু পুরো বাসায় ক্লিন করছি, তো তার জন্য সব কিছুই ক্লিন করে নিচ্ছি, বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো শীতের আগে আমি পুরো বাসাটা ক্লিন করে রাখলাম। আর যেহেতু সামনে রোজা আসছে, মার্চ মাসেই রোজা হবে, তো রোজার আগে আরেকবার ক্লিন করে নিব। একটু পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারের কাজগুলো সুন্দরভাবে ম্যানেজ করে নেওয়া যায়। শীত আসার আগে কিভাবে আমি ঘরটা গুছিয়ে নিলাম সেটার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।